নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডক্টর সুইমল সাহা। আমাদের এটি তৃতীয় থার্ড এপিসোডস। আগের দুটো এপিসোডসে আমরা হিপারসালফের কিছু জেনারেলিটিস বলেছিলাম এবং হিপারসালফের যখন মেন্টাল জেনারেলিটিসে আমরা এসে পৌঁছেছিলাম তখন হিপারসালফের তার ভেরি শর্ট টেম্পার্ড, তার নেভার স্যাটিসফাইড, তার ইম্পালসিভনেস, কোয়ালসামনেস এটসেট্রা এগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম এবং পাশাপাশি আমরা এরকমই শর্ট টেম্পার্ড, এরকমই ভীষণ রাগ যে সমস্ত ড্রাগগুলি আমাদের হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকায় আছে, অনেক ড্রাগই আমাদের হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকায় রয়েছে যারা যে পেশেন্টরা ভীষণ রাগী হয় তাদের মধ্যে আমি যে ওষুধগুলি ব্যবহার করি রাগের ক্ষেত্রে, ভীষণ রাগী রোগীদের ক্ষেত্রে আমি যে ওষুধগুলি ব্যবহার করি এবং সেই ওষুধগুলি কিভাবে একটি ওষুধের সাথে অন্য ওষুধকে আমি পার্থক্য করার চেষ্টা করি রাগের সিমটমসের মধ্য দিয়েই, সেগুলি আমি দ্বিতীয় এপিসোডসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা ফিরে যাই আবার আমাদের তৃতীয় এপিসোডসে হিপারসালফেট জেনারেলিটিস নিয়ে, অর্থাৎ হিপারসালফেট যে আমরা প্রেসক্রাইবিং সিমটমসগুলি এক জায়গায় করছিলাম তাতে আমরা বলেছিলাম হিপারসালফ এক্সট্রিম চিলি পেশেন্ট, তার প্রফিউজ সোয়েট অল ওভার বডি, অফেন্সিভ অর সাওয়ার স্মেলিং সোয়েট। বলেছিলাম হিপারসালফ গুড অ্যাপেটাইট, ক্যানট টলারেট অ্যাপেটাইট, he or she prefers hot food and prefers pungent too much. তার মেন্টালসে গিয়ে আমরা বলেছিলাম he or she is very much short tempered, impulsive, sudden impulse to destroy, রাগের চোটে সে কিছু ভেঙে ফেলে দেয়, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমরা বলেছিলাম তার স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো কিছুতেই সহজে স্যাটিসফাই হতে চায় না। আমরা বলেছিলাম তার ইম্পালস সম্বন্ধে, আমরা বলেছিলাম তার যে কোয়ালসাম, ঝগড়াপ্রবণ, ঝগড়াটে। তো ঝগড়ুটে বলতে গিয়ে আমরা নাক্স ভূমিকার কথা বলেছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম। চলুন আজকের এপিসোডসে এসে আমরা হিপারসালফেট তাহলে পঞ্চম কথা বলি। হিপারসালফের পঞ্চম কথা বা ফিফথ ভেরি মাচ ইম্পর্টেন্ট সিমটমস তার ওভার সেন্সিটিভনেস, ওভার সেন্সিটিভ টু এভরিথিং বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। চলে আসুন, আমি আমার বইটাতে হিপারসালফ সম্বন্ধে লিখতে গিয়ে কি শব্দটা ব্যবহার করেছি। আমি ব্যবহার করেছি ওভার সেন্সিটিভ বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মেন্টালি হি বিকামস এক্সট্রিম ইরিটেবল, impulsive from slightest provocation, that is mental oversensitiveness, যেটা আমি এক্সপ্লেন করলাম। ফিজিক্যালি এটা এখন আমি এক্সপ্লেন করব। দেখুন বলেছি ফিজিক্যালি হি ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু টাচ, extremely sensitive to touch, extremely sensitive to exposure to drafts of cold wind from any single part of the body, extreme sensitive to pain, even he faints from pain. তাহলে এই যে তার ওভার সেন্সিটিভনেস, এই ওভার সেন্সিটিভনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ম্যাটেরিয়া মেডিকায় অনেক ড্রাগ আমরা পাবো ওভার সেন্সিটিভনেস, যেরকম ক্যামোমেলা, যেরকম ফসফরাস, যেরকম ইগনেশিয়া এটসেট্রা। আমরা এগুলি পরে আলোচনায় আসব। তাহলে তার স্কিন, মেন্টাল ওভার সেন্সিটিভনেস নিয়ে আমরা আলোচনা করেছি। ইম্পালসিভ, খুব শর্টেস্ট প্রভোকেশনেই সে প্রচণ্ড রকমভাবে রেগে যায় এটসেট্রা। আর ফিজিক্যাল ওভার সেন্সিটিভনেস গিয়ে আমরা যেটা বলতে চেষ্টা করছি, he or she is extreme sensitive to touch, তার স্কিন সিমটমস, তার বয়েলস যেগুলো সামান্য সে ছুঁতে পারে না, এই জায়গাটায় বুঝতে হবে। তার রিউম্যাটিক প্রবলেম, জয়েন্ট পেন, সেন্সিটিভ টু টাচ, এই যে সেন্সিটিভ টু টাচ
এই সেন্সিটিভ টু টাচের আমরা বিভিন্ন ড্রাগকে আমরা চিনি, তার মধ্যে আমাদের প্রথমেই মাথায় এসে যায় আর্নিকা মন্টেনা, আমাদের মাথায় এসে যায় বেলেডোনা। এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ। হিপারসালপেস্কিনো এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ। হিপারসালপে পেইন ইজ এক্সট্রিম সেন্সিটিভ, এবং এত বেশি তার ইনটলারেন্স অফ পেইন, সেটা আনবিলিভেবল। বলা কি বলছি যে সে ব্যথার চোটে সে অজ্ঞান হয়ে যায়, এরকম কন্ডিশন ডেভেলপ করে। এই যে এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ, জয়েন্ট পেইন, এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ, আমাদের এই এক্সট্রিম সেন্সিটিভ টাচ, তার সাথে গরমে রিলিফ, আমরা হিপারসাল ভাবি, আমরা বেলেডোনা ভাবি, আমরা আর্নিকা ভাবি। বেলেডোনা যেমন সাথে কি থাকবে, তার থ্রবিং নেচার, তার থ্রবিং নেচার, দপদপ করছে। আর্নিকায় মনে হবে যেন কেউ কিছু দিয়ে মেরেছে, থ্যাতলানো ব্যথা, বাংলায় বলি থ্যাতলানো ব্যথা, ইংলিশে বলি ব্রুইসড পেন। তাহলে সেন্সেশন, যখন দেখুন এই যে ড্রাগগুলি, যারা প্রত্যেকটা ড্রাগই এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ আর প্রেশার, যেখানে আমরা বেলেডোনা পাচ্ছি, যেখানে আমরা হিপারসাল পাচ্ছি, যেখানে আমরা আর্নিকা পাচ্ছি, তাহলে আলাদা করতে পারছি না। দেখুন কি সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে যখন আমি সেন্সেশনটাকে সেখানে পুট করতে পারছি। তাহলে সেন্সেশন আমাদের একটা বিরাট জায়গা। এই সেন্সেশনটা যখন পুট করতে পারবো, হিপারসালফের সেন্সেশন, ভ্যারাইটিস কাইন্ডস অফ সেন্সেশন হিপারসালফে রয়ে গেছে। তার পিকিং সেন্সেশন, আমি জেনারেটিসে একটা পিকিং সেন্সেশনকে ফেলেছি, তার পিকিং সেন্সেশন, তার বার্নিং সেন্সেশন অ্যান্ড তার টাচ সেন্সেশন, এই যে জায়গাগুলি, এইগুলিকে আমাদের হিপারসালফের সাথে অন্য ড্রাগগুলিকে আলাদা করতে সাহায্য করে। তাহলে এই যে ওভার সেন্সিটিভ, দেখুন সেন্সিটিভ ইজ এ কমন টার্ম, বাট ওভার সেন্সিটিভ দ্যাট ইজ আনন্যাচারাল। যখনই কোনো ওভার সেন্সিটিভ ওয়ার্ডটা জুড়ে যাবে, বুঝবেন তার সাথে একটা অ্যাপ্রিহেনশন জুড়ে যায়, তার সাথে একটা মেন্টাল ফ্যাক্টর জুড়ে যায়, একটা হিস্টেরিক সিমটমস জুড়ে যায়, যার জন্য ইগনিশিয়া ওভার সেন্সিটিভ ইজ ডিউ টু হার হিস্টেরিক কন্ডিশনস। এই হিপারসালফ ওভার সেন্সিটিভ মেন্টালি বিকজ অফ সাইলেন্ট স্লাইটেস্ট প্রভোকেশনসে তার ইম্পালসেন্স হয়, সে রেগে যায়। আবার ফিজিক্যালি হিপারসালফ ওভার সেন্সিটিভ টু অল aspects, to touch, to pressure, to pain, সব কিছুতে সে ওভার সেন্সিটিভ। তাহলে এই যে ছুলে বৃদ্ধি, এই ছুলে বৃদ্ধি দিয়ে আমরা হিপারসালফকে চিনতে পারি। আবার বললাম ছুলে বৃদ্ধি দিয়ে আমরা আর্নিকাকেও চিনতে পারি। আবার বললাম ছুলে বৃদ্ধি দিয়ে আমরা বেলেডোনাকেও চিনতে পারি। তাহলে বেলেডোনায় রেডনেস, দপদপানি, আর্নিকায় রেডনেস থাকতেও পারে যদি ইনজুরিটা প্রমিনেন্ট থাকে, কিন্তু ইনজুরি নয়, ধরুন ইনফ্লামেশন প্রমিনেন্ট, সেখানেও রেডনেস থাকতে পারে, তার সাথে তার ব্রুইসড পেন অর্থাৎ থ্যাতলানো ব্যথা। আর্নিকা পেশেন্ট কখনো সেই জায়গাটা ছুতে দেওয়া দূরের কথা, একটা রিফ্লেক্সে আপনি যখনই সে আর্নিকা পেশেন্টের সেই জায়গাটা দেখার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে আর্নিকা পেশেন্ট সেই জায়গাটা সরিয়ে নেবে। আমার প্র্যাকটিস ফিল্ডে আমি অনেক সময় শুধুমাত্র এই সিমটমসটা দিয়ে আমি আর্নিকা প্রেসক্রিপশন করেছি রিউম্যাটিজমের বেলায়। যখনই আমি বলেছি যে কি হয়েছে আমি দেখি জায়গাটায়, যেই আমি দেখতে, ডাক্তারবাবু আপনি দেখবেন না, আপনি ছোবেন না, আমি আপনাকে মুখে বলছি ডাক্তারবাবু অসহ্য ব্যথা, আপনি প্লিজ টাচ করবেন না, ঠিক আছে। একদম যখনই আপনি আর্নিকা পেশেন্টের সেই জায়গাটা দেখার চেষ্টা করবেন, মানে জাস্ট আপনার
ইমপ্রেশনসটা দিচ্ছেন যে আমি সেই জায়গাটা দেখতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আর্নিকা পেশেন্ট রিজেক্ট করবে, শুধু রিজেক্ট করবে না, পুরো সরিয়ে নেবে। দ্যাট ইজ টিপিক্যাল আর্নিকা। তাহলে চলে আসুন, হোয়াট ইজ টিপিক্যাল হিপারসালভ? রেডনেস, যেমন হিপারসালভ বয়েলস, রেডনেস থাকবে। হিপারসালভ এক্সট্রিম সেন্সিটিভ টু টাচ হবে, ওভার সেন্সিটিভ টু পেইন হবে, অ্যান্ড রিলিভ বাই অ্যাপ্লিকেশন অফ হিট, গরম দিলে আরাম পাবে। এই যে জায়গাগুলি আমাদের দেখতে হবে। তাহলে হিপারসালভ চিলি পেশেন্ট, হিপারসালভ প্রফিউজ সোয়েট, হিপারসালভের পামস আর কোল্ড, হিপারসালভ good appetite, cannot tolerate, prefers hot food and pungent green chilies, etc. Hipersulf very short tempered, hipersulf is oversensitive. Come to the sixth very important, speedy inactivities. হিপারসালভ সমস্ত আমরা প্রশ্ন করি রোগীদের এইভাবে, কাজকর্ম করার অভ্যাস খুব চটপট না ধীরে সুস্থে। হিপারসালভ রোগী সব সময় বলবে চটপট। তাহলে প্রশ্নটা কিভাবে আসে? আপনার প্রতিদিন যখন চটপট করতে হয় তখন তো চটপট করতে হয়। যে মহিলারা ধরুন স্কুল টিচার বা সার্ভিস করেন, তাদের সকাল থেকে সংসারের সব কাজ ভীষণ চটপট করে তাদের বেরোতে হয় অফিসে বা এটসেট্রা এটসেট্রা জবে, তাহলে সেই মহিলা তো সকাল থেকে ভীষণ চটপট। কিন্তু বাই নেচার আপনি দেখবেন যে স্পিডি অর স্লো ইন অ্যাক্টিভিটিস কীরকম? আপনি আপনার স্বাভাবিক খেতে বসলেন, তো খেতে বসে প্রশ্ন করি, খেতে বসে একসাথে সবাই খেতে বসলেন, আপনার খাওয়া আগে হয় না পরে হয়? আমার সবার আগে খাওয়া শেষ হয়ে যায়। ডাক্তার আমি কখনো আস্তে আস্তে কিছু করতে পারি না। স্নান করা, কোনো রুগী বলছে বাথরুমে গেলে বেরোয় না, ওরে বেরোরে। আবার কোনো রুগী বললো ডাক্তার আমি ডাক্তার যাচ্ছে 2 মিনিটে স্নান করে চলে আসছে। কি স্নান করছে? কাক স্নান করছে। কাক স্নান, এই যে শব্দটা বলে, কাক স্নান করে চলে আসছে। তাহলে এই স্পিডি চটপট ড্রেস করে নিচ্ছে। কেউ রেডি হতে সময় লাগছে আধ ঘন্টা, আবার কেউ উইদিন ফিউ মিনিটস রেডি হয়ে বেরিয়ে পড়ছেন কোনো মহিলা। স্পিডি ইন অ্যাক্টিভিটিস, যে কোনো কাজ সে ধীরে স্থির করতে পারে না, সে খুব চটপট করে। আপনার চেম্বারে যখন কোনো রুগী আসে দেখবেন, আপনি যখন তাকে প্রশ্ন করেন, কিছু রুগী অ্যান্সার দেয় ভীষণ স্লো, তার মানে সে রিয়েলাইজ করে তারপর অ্যান্সার দিচ্ছে ব্যয়টাকার, তা নয়, সে রিয়েলাইজ করছে কিন্তু তার নেচারই হচ্ছে খুব স্লো অ্যান্সার। আবার কিছু রুগী দেখবেন খুব প্রম্পট অ্যান্সার দিচ্ছে, সঙ্গে সঙ্গে উত্তর। মাছ মাংস ডিম কোনটা খেতে পছন্দ করেন আপনি? মাছ খেতে পছন্দ করি। টক ঝাল নোনটা মিষ্টি টেস্ট কোনটা খেতে পছন্দ করেন? ঝাল খেতে পছন্দ করি। আপনি বলার সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিচ্ছে। তার আইকিউটা স্ট্রং, ইট মে বি, কিন্তু তার বলাটা, আবার অনেকে দেখবেন রুগী খুব ধীরে, হ্যাঁ আমি ঝাল খেতে পছন্দ করি, আমি টক খেতে পছন্দ, বলাটা, তার থ্রোয়িংটা। একটা রুগী যখন চেম্বারে ঢোকে, আপনি যখন তার কেস টেকিং করছেন, তখন প্রত্যেকটা মোমেন্টে রুগীর সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, তার থ্রোয়িং অফ স্পিচ, এই সব কিছু আপনাকে নজর করছেন, আপনি খেয়াল করছেন, এবং আপনি চেষ্টা করছেন তার মধ্যে থেকে আপনি সেই রুগীটাকে ইভ্যালুয়েট করতে, রুগীটাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে। তাহলে এই যে রুগীটাকে আপনি ইন্ডিভিজুয়ালাইজ করছেন এবং সেখানে আপনি দেখছেন রুগীটার বাচনভঙ্গি কেমন, তার কথা বলার স্পিডটা কীরকম, স্পিডি টকিং, বলছি খুব হারিড টকিং, চটপট কথা বলে, দ্যাট ইজ হিপারসালভ। তাহলে হিপারসালভের 6th নাম্বার ভেরি ইম্পর্টেন্ট জেনারেলিটিস আমরা বললাম, স্পিডি ইন অ্যাক্টিভিটিস, স্পিডি অ্যান্ড হারিড টকিং। তো স্পিডি ইন অ্যাক্টিভিটিস আমরা আরও ড্রাগ পাবো, পরে আমরা কম্পারিজনের সময় বলবো। তাহলে 6th আমরা তার জেনারেলিটিস যেটা পেলাম সেটা হচ্ছে স্পিডি ইন অ্যাক্টিভিটিস। চলুন 7 নাম্বার তার আমরা জেনারেল মডেলিসে দেখি, তার সাস্টেনেবিলিটি।
He is extreme susceptible to cold. Aggravation in winter. প্রথমেই আমি বলেছিলাম আসুন আমরা এই অ্যাপ্রোচ অফ উইন্টারে যে ড্রাগটি আমাদের ভীষণ ব্যবহৃত হয় সেই হিপারসালফ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তাহলে হিপারসালফের অ্যাগ্রাভেশন ইন উইন্টার, শীতে বৃদ্ধি, অ্যাট অ্যাপ্রোচ, অ্যাট দ্য মিডল অফ উইন্টার, অ্যাট দ্য এন্ড অফ উইন্টার, সম্পূর্ণ সিজনটাতেই তার বৃদ্ধি হয়। আমাদের কিছু ড্রাগ আছে শীতে বৃদ্ধি, কিছু ড্রাগ আছে গরমে বৃদ্ধি, কিছু ড্রাগ আছে বর্ষায় বৃদ্ধি, কিছু ড্রাগ আছে চেঞ্জ অফ ওয়েদার, অর্থাৎ শীতের শুরু শীতের শেষ, গ্রীষ্মের শুরু গ্রীষ্মের শেষ, বর্ষার শুরু বর্ষার শেষ, এই চেঞ্জ অফ ওয়েদারের বৃদ্ধি। তাহলে আমাকে এই জায়গাগুলো সব সময় যখন আমি রোগীর কেস টেকিং করছি, সাপোজ শীতে বৃদ্ধি আমি হিপারসালফ ভাবছি, আমি কস্টিকাম ভাবছি, আমি পেট্রোলিয়াম ভাবছি, আমি সোরাইনাম ভাবছি এটসেট্রা। আবার গরমে বৃদ্ধি আমি সালফার ভাবছি, আমি স্যানিকুলা ভাবছি। আবার ধরুন বর্ষায় বৃদ্ধি আমি ন্যাট্রামসাল ভাবছি, আমি থুজা ভাবছি। আবার ধরুন চেঞ্জ অফ ওয়েদারে বৃদ্ধি আমি ব্যাসিলিনাম টিউবারকুলিনাম ভাবছি। তাহলে এই যে আমাদের ভাবনাগুলো একটা রোগীর সিমটমসগুলো কত অ্যাঙ্গেল থেকে নেওয়া যায়, এইগুলি আমাদের হোমিওপ্যাথির একটা ইউনিক জায়গা। বিভিন্ন অ্যাঙ্গেলে, যতগুলো অ্যাঙ্গেলে পারুন আপনি রোগীর সিমটমসগুলোকে কালেকশন করুন। যখন রোগীর সিমটমসগুলো কালেকশন করবেন তখন কোনো ড্রাগ মাথায় আনবেন না, তাহলে আপনার কেস টেকিংটা ড্রাগ ওরিয়েন্টেড কেস টেকিং হয়ে যাবে। সমস্ত ড্রাগের চিন্তাটা মাথা থেকে সরিয়ে রেখে আপনি ঠিক যেভাবে হ্যানিম্যান তার অর্গাননে অ্যাফাইজম 84 থেকে পরপর বলে গেছেন, কেস টেকিংটা অর্থাৎ সিমটমসটা নেওয়া। আফটার হ্যানিম্যান সমস্ত স্টলওয়ার্ডসরা যারা বই লিখেছেন কেস টেকিং সম্বন্ধে লিখেছেন, তারা বারবার একটাই কথা বলেছেন যে রোগীর যে কথাগুলো বলছেন সেই কথাগুলি খুব মনোসংযোগ সহকারে শুনতে হবে এবং রোগীর কথাগুলোকে খুব সুন্দর করে রোগীর ভাষাতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ কেস টেকিং শুড বি রিটেন অ্যাজ পার অ্যাজ পেশেন্ট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তাহলে এই যে হিপারসালফের আমরা 7 নম্বর তার জায়গায় এলাম, তার সাসেপ্টেবল টু কোল্ড, এক্সট্রিম সাসেপ্টেবল কোল্ড। পুরো শীতকালটা হিপারসালফ ভোগে। হিপারসালফ বলে ডাক্তারবাবু আমার শীতটা একদম সহ্য হয় না, সামান্যতম শীত আমি সহ্য করতে পারি না, শীতে আমার সব কষ্টগুলো বেড়ে যায়। তাহলে শীতে বৃদ্ধি আপনার মাথায় এসে গেল হিপারসালফ। তাহলে এক্সট্রিম চিলি, হাত পায়ের তলা ঠান্ডা, গরম হতে চায় না, প্রচুর ঘাম, ঘামে দুর্গন্ধ বা টক গন্ধ, ভালো খিদে পেলে চাপতে পারে না, গরম খেতে পছন্দ করে, ঝাল খেতে পছন্দ করে, ভীষণ শর্ট টেম্পার, চট করে রেগে যায়, ইম্পালসিভ, হাতের সামনে যা পেলো ছুঁড়ে ফেলে দিল, কিছুতেই সন্তুষ্ট হতে পারে না, অল্পেতেই ঝগড়ায় জড়িয়ে পড়ে, ভীষণ ওভার সেন্সিটিভ সব ব্যাপারে, শরীরে এবং মনে, সামান্য টাচ করলে তার ব্যথা বেড়ে যায়, যা করবে ঝটপট, বাংলা একটা বলি কথা আমি, ধর তক্তা মার পেরেক, অর্থাৎ খুব চটপট করার প্রবণতা, তার শীতে বৃদ্ধি। আমি আমার সমস্ত এপিসোডসগুলোতে যখন একটা ড্রাগ নিয়ে বলবো দেখবেন আমি একটা ড্রাগের যে সিমটমসগুলো খুব প্রেসক্রাইবিং সেই সিমটমসগুলোকে আমি বারবার আপনাদের সামনে আমি রাখবো, যাতে আপনাদের মাথার মধ্যে আমার যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনটা আপনাদের মাথায় চলে আসবে যে এই ড্রাগটার এই সিমটমস কটা খুব ইম্পর্টেন্ট এবং এই সিমটমসগুলো হচ্ছে প্রেসক্রাইবিং সিমটমস। তাহলে চলুন, হিপারসালফের 7 নম্বর বললাম যে তার শীতে বৃদ্ধি, ঠান্ডা হাওয়ায় বৃদ্ধি, ট্র্যাপস অফ কোল্ড এয়ার, সামান্য ঠান্ডা হাওয়া সে সহ্য করতে পারে না, সে সব সময় কান মাথা সব ঢেকে রাখে,
আমরা প্রথম দিন থেকে বলে আসছি, তাহলে তার ঠান্ডায় বৃদ্ধি। অ্যাগ্রাভেটিং কোল্ড, তার সব কমপ্লেন ঠান্ডায় বাড়ে। অ্যান্ড অ্যামুলেশন ইন হট অ্যাপ্লিকেশন, তার সব কষ্ট গরমে আরাম হয়। জড়িয়ে রাখলে, র্যাপিং আপ ওয়ার্মলি, জড়িয়ে রাখলে আরাম হয়, অর্থাৎ সে ভালো করে তোয়ালি দিয়ে সবসময় নিজেকে ঢেকে কভার করে রাখতে চায়, নাক্সভূমিকার মতো। তাহলে দিস ইজ জেনারেল মডালিটিস অফ হিপার সালভ। তাহলে এই যে আমরা তার সেন্সিটিভ টু extreme cold, aggravation from cold, and number 8 emulation from hot on all kinds, সমস্ত রকমের গরমে তার আরাম এবং সমস্ত রকমের ঠান্ডায় তার বৃদ্ধি। তাহলে হিপার সালভ চিলি পেশেন্ট, এই জায়গাটা মাথায় রাখবেন, গরম খেতে পছন্দ করে, ঠান্ডায় বৃদ্ধি, গরমে আরাম, এই জায়গাগুলো খুব দরকারি। আমরা যখন বিভিন্ন ড্রাগ নিয়ে এরপরে আলোচনা করব, দেখবেন এই জায়গাটা আমরা আলোচনায় আনবো এবং এই সিমটমসগুলো রুগীর কাছ থেকে যদি বের করে আনা যায়, তাহলে আমাদের প্রেসক্রিপশনটা খুব সহজ হয়ে যায়। চলুন তাহলে আমরা 7 নাম্বার বললাম তার শীতে বৃদ্ধি, তার ঠান্ডায় বৃদ্ধি। 8 নাম্বার বললাম তার গরমে সব কিছু আরাম হয়। 9 নাম্বার, হিপার সালভের স্লাইটেস্ট ইনজুরি সাপুরেটস। কি প্রশ্ন করা হয় রুগীদের, যে কোথাও কেটে গেলে সহজে শুকোয় না, শুকোতে চায় না। কেটে গেলে কিছু রুগী দেখবেন বলে, ডাক্তার কেটে গেলেই ভীষণ পেকে যাওয়ার প্রবণতা। তাহলে এখন আমরা জানি কেটে গেলে পেকে যাওয়ার প্রবণতা মানে তার আমাদের ব্লাড সুগারটা দেখতে হবে। নিশ্চয়ই তার সুগারটা হাই হতে পারে, অর্থাৎ আমরা একটা কজ তার জানি, সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে কেটে গেলে পেকে যাচ্ছে, অল্প কেটে গেলেই পেকে যাচ্ছে। হিপার সালভ একটা গ্রুপ অফ ডক্টরস ফোড়াতে ভীষণ ব্যবহার করেন। ফোড়া পাকানোর জন্য লো পোটেন্সি আর ফোড়া বসিয়ে দেওয়ার জন্য হাই পোটেন্সি। এই জায়গাটা ঠিক আমি একমত নই। আমার যেটা মনে হয়, হিপার সালভ যদি ফোড়া বা বয়েলসের সিমটমসের সাথে মেলে, আমি আলোচনা করব। আমি যখন পার্টিকুলার্সগুলো হিপার সালভে ঢুকবো, তখন আমি তার স্কিনে যখন ঢুকবো, তখন আমি বয়েলস নিয়ে আলোচনা করব। এবং সেক্ষেত্রে এই যখন তার সিমটমসে মিলে যাবে, তখন কিন্তু হিপার সালভ সেই বয়েলসের জন্য ব্যবহৃত হবে এবং সেই বয়েলসকে কোনটা ফাটাবে এবং কোনটা বসাবে, এটা কিন্তু লো হাই দিয়ে কখনো ডিপেন্ড করে না। বা লো হাই পোটেন্সি দিয়ে, লো পোটেন্সি দিয়ে ফাটাবো, হাই দিয়ে বসাবো, এটা কিন্তু প্র্যাকটিসে আমি ঠিক এই কথাটা জাস্টিফিকেশন খুঁজে পাইনি। আমার নিজের বারবার মনে হচ্ছে যে সিমটমস মিলিয়ে ওষুধটা দাও, তার যে পোটেন্সিটা প্রথম আমরা 30 দিয়ে শুরু করি, যে 30 পোটেন্সিটা দিতে হবে। এবং সেক্ষেত্রে রুগীটার সেই ফোড়াটা যদি সাপোর্টিভ স্টেজ থাকে, তাহলে সে সাপুরেশন হবে। আর যদি সাপুরেটিভ স্টেজ না থাকে, এখনও সাপুরেশনের জায়গায় পৌঁছনি, ইনফ্লামেটরি স্টেজ রয়েছে খালি, তাহলে সে অলরেডি ফোড়াটা বসে যায়। তো এটা হতেই পারে। তাহলে আসুন যে হিপার সালভ আমরা পেলাম, কি পেলাম? সাপুরেশন, স্লাইটেস্ট ইনজুরি, প্রোন টু সাপুরেটস, এবং সমস্ত স্কিন প্রবলেম, যে সমস্ত স্কিন প্রবলেমে যখন সাপুরেশন ইজ ইনএভিটেবল, অল্পেতেই যখন পেকে ওঠার প্রবণতা খুব বেশি হয়, তখন আমরা হিপার সালভ, তখন আমরা সাইলেশিয়া, এই ড্রাগগুলির কথা ভীষণ মাথায় রাখি। তাহলে হিপার সালভের আমরা 9 নম্বর জেনারেলিটিস বললাম, স্লাইটেস্ট ইনজুরি, প্রোন টু সাপুরেটস, অল্পেতেই পেকে যাওয়ার প্রবণতা, যে কোনো জায়গায় সহজেই পুজ ফর্মেশন হওয়াটা হলে তখন আমরা হিপার সালভের কথা ভাবি। আসুন হিপার সালভের 10 নম্বর জেনারেলিটিস আমরা কি বলেছি। 10 নম্বর জেনারেলিটিস আমরা বলেছি যে পিরিয়ডিসিটি ইজ ভেরি মার্কড। পিরিয়ডিসিটি ইজ ভেরি মার্কড। এই যে পিরিয়ডিসিটি ইজ ভেরি মার্কড, এটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো হিপার সালভ আমরা খুব জানি, তার অ্যাগ্রাভেশন হচ্ছে কি, তার বিফোর মিডনাইট অ্যান্ড আর্লি মর্নিং অ্যাগ্রাভেশন। পিরিয়ডিসিটি নিয়ে আমাদের অনেক ড্রাগ আলোচনায় আসবে,
কিন্তু হিপারসালফের এই বিফোর মিডনাইট অর্থাৎ ঠিক রাত 12টার আগে তার অ্যাগ্রাভেশন হয়, এবং তার অ্যাগ্রাভেশন হয় কখন না, টুয়ার্ডস মর্নিং অর্থাৎ ভোরের দিকে তার অ্যাগ্রাভেশন হয়। এই যে এই দুটো শব্দ আমাদের খুব দরকারি। পিওরিসিটি, বিভিন্ন ড্রাগ যার পিওরিসিটি নিয়ে আমরা আলোচনা করতে হবে, এবং এই পিওরিসিটি নিয়ে যে টাইম মডালিটিস, এই টাইম মডালিটিসটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমার ভীষণ ইচ্ছে করছে এই টাইম মডেলস নিয়ে আপনাদের সাথে অনেকটা আলোচনায় আসার ইচ্ছা রয়েছে। আসুন অপেক্ষা করুন, আমরা নেক্সট এপিসোডে টাইম মডেলস নিয়ে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।